ইএম ফস্টারের ক্লাসিক উপন্যাস এ প্যাসেজ টু ইন্ডিয়ার এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। ১৯২৪ সালের এই গল্পটা ব্রিটিশ শাসন আমলে ভারত নিয়ে লেখা, যেখানে দুটো ভিন্ন সংস্কৃতির মুখোমুখি হয়েছিল। এটা শুধু একটা সংঘাতের গল্প না, বরং মানুষের সাথে মানুষের সংযোগ খুঁজে পাওয়ার এক অসাধারণ চেষ্টার গল্প। চলুন সরাসরি ডুব দেওয়া যাক এই অসাধারণ গল্পের গভীরে। তো কিভাবে এগোবে আমাদের এই আলোচনা? আমরা পুরো গল্পটাকে কয়েকটা ধাপে ভেঙে দেখব। প্রথমে থাকবে সেই ঔপনিবেশিক বিভেদ, তারপর দেখব বন্ধুত্বের একটা ক্ষীণ আশা, আর এরপরই আসবে সেই ভয়ঙ্কর মারাবার গুহার ঘটনা। সবশেষে দেখব কিভাবে একটা বিচার গোটা সমাজকে ভাগ করে দিল আর তৈরি হলো এক অলঙ্ঘনীয় দূরত্ব। গল্পের শুরুটা হচ্ছে ভারতের এক কাল্পনিক শহর চন্দ্রপুরে। ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে ব্রিটিশ শাসকরা একদিকে আর সাধারণ ভারতীয়রা অন্যদিকে। বাইরে থেকে সব শান্ত মনে হলেও ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা সব সময় কাজ করত। আর এই উত্তেজনার কেন্দ্রে আছে কয়েকটি জীবন্ত চরিত্র। একদিকে আছেন ডক্টর আজিজ, একজন ভারতীয় ডাক্তার যিনি মন থেকে চান ইংরেজদের সাথে বন্ধুত্ব করতে। তার সাথে দেখা হয় অ্যাডেলা আর মিসেস মুরের। ওরা দুজনেই ব্রিটেন থেকে এসেছেন আসল ভারতকে জানতে বুঝতে। কিন্তু অন্যদিকে আছেন রনি হিসলাপের মতো ব্রিটিশ অফিসাররা, যারা মনে করেন শাসক আর শাসিতের মধ্যে একটা দূরত্ব থাকাটা খুব জরুরি। আর এই দুই দলের মাঝে দাঁড়িয়ে আছেন সিরিল ফিল্ডিং, একজন ব্রিটিশ শিক্ষক যিনি বিশ্বাস করেন যে বন্ধুত্ব বা মানসিক সম্পর্ক কোনো জাতি বা রাজনীতির ধার ধারে না। গল্পের একদম শুরুতে কিন্তু একটা আশার আলো দেখা যায়। মনে হয় হয়তো এই বিভেদের দেয়ালটা ভাঙা সম্ভব। কিছু চরিত্র সত্যিই চেয়েছিলেন এই দূরত্বটা ঘুচিয়ে দিতে, একে অপরকে বুঝতে। যেমন ধরুন ডক্টর আজিজের কথা। তার মধ্যে শুরুতে একটা দারুণ আশাবাদ ছিল। তিনি সত্যিই বিশ্বাস করতেন যে ইংরেজদের সাথে বন্ধুত্ব হতে পারে। তিনি নিজেকে ব্রিটিশ শাসনের একজন বিশ্বস্ত কর্মচারী হিসেবেই দেখতেন। এখানে ব্রিটিশদের মধ্যেকার দুটো একেবারে ভিন্ন চেহারা আমরা দেখতে পাই। একদিকে অ্যাডেলা আর মিসেস মোর, যারা খোলা মন নিয়ে ভারতীয়দের সাথে মিশতে চান, আর ঠিক তার উল্টো দিকে আছেন রনির মতো মানুষেরা, যারা ভারতীয়দের একটু নিচু চোখে দেখেন আর ভাবেন যে এদের সাথে বেশি মেলামেশা করা ঠিক না। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। আসে সেই মারাবার গুহার ঘটনা। ডক্টর আজিজ খুব আগ্রহ নিয়ে অ্যাডেলা আর মিসেস মুরকে সেই বিখ্যাত গুহাগুলো দেখাতে নিয়ে যান। কিন্তু বন্ধুত্বের এই উদ্যোগী হয়ে ওঠে সম্পর্কের এক কঠিন পরীক্ষা। কি ছিল সেই গুহার ভেতরে? একটা শব্দ, একটা অদ্ভুত প্রতিধ্বনি। আর এই সাধারণ প্রতিধ্বনিটাই যেন সব বিভ্রান্তি আর সংকটের জন্ম দেয়। এই প্রতিধ্বনিটা কিন্তু শুধু একটা সাধারণ শব্দ ছিল না, এর মানে ছিল আরও অনেক গভীর। এটা ছিল দুই সংস্কৃতির মধ্যেকার বিশাল শূন্যতার প্রতীক। গুহার ভেতরে গেলে সব শব্দ মিলেমিশে একাকার হয়ে যেত, কোনো কিছুরই আলাদা অর্থ থাকত না। ঠিক যেমনটা ইংরেজ আর ভারতীয়দের সম্পর্কের মধ্যে হচ্ছিল। কেউই কাউকে ঠিকমতো বুঝতে পারছিল না। তাহলে ঠিক কি ঘটেছিল গুহার ভেতরে? আজিজ তো অতিথিদের সব ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কিন্তু গুহার অন্ধকার আর সেই অদ্ভুত প্রতিধ্বনি অ্যাডেলাকে কেমন যেন দিশেহারা করে দেয়। সে হঠাৎ একা গুহা থেকে বেরিয়ে আসে, একদম বিপর্যস্ত অবস্থায়। আর তারপরেই ডক্টর আজিজের বিরুদ্ধে সেই ভয়ঙ্কর অভিযোগটি করে, যা গোটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই একটা অভিযোগ, আর তারপরেই যেন পুরো চন্দ্রপুর শহরটা দুভাগ হয়ে গেল। একদিকে ব্রিটিশ আর একদিকে ভারতীয়। সমাজটা যেন রাতারাতি ভেঙে পড়ল। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা অসম্ভব কঠিন। কাকে বিশ্বাস করা হবে, অ্যাডেলাকে নাকি আজিজকে? এই একটা প্রশ্নই পুরো শহরকে বাধ্য করল পক্ষ নিতে। বন্ধুত্ব, ব্যক্তিগত সম্পর্ক, সবকিছু এর নিচে চাপা পড়ে গেল। ব্রিটিশদের কাছে ব্যাপারটা ছিল একদম সাদা কালো। তাদের মতে যেহেতু অভিযোগটা একজন ইংরেজ নারী করেছে, তাই আজিজ নিঃসন্দেহে দোষী। তাদের জন্যই বিচারটা ছিল ইংরেজ নারীর সম্মান আর নিজেদের ঔপনিবেশিক ক্ষমতা বাঁচিয়ে রাখার লড়াই। আর অন্যদিকে ভারতীয়দের কাছে এই ঘটনাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তারা নিশ্চিত ছিল যে আজিজ নির্দোষ, আর তাকে একটা বড় ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তাদের কাছে এই বিচার ছিল নিজেদের সম্মান, মর্যাদা আর ন্যায় বিচারের লড়াই। কিন্তু এরপর কোর্টরুমে যা হলো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। একেবারে নাটকীয় একটা মুহূর্তে অ্যাডেলা বুঝতে পারে যে গুহার ভেতরে সে বিভ্রান্ত হয়ে গিয়েছিল।
সে সৎ সাহস দেখিয়ে সবার সামনে তার অভিযোগ তুলে নেয়। ডক্টর আজিজ মুক্তি পান। আজিজ তো মুক্তি পেলেন, কিন্তু তাতে কি সব ঠিক হয়ে গেল? একদমই না। এই ঘটনার পর যে গভীর ক্ষত তৈরি হয়েছিল সেটা আর সারানো সম্ভব ছিল না। বিভেদটা যেন আরও পাকা হয়ে গেল। বিচার আজিজকে নির্দোষ প্রমাণ করল ঠিকই, কিন্তু তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ইংরেজদের উপর থেকে তার সব বিশ্বাস উঠে গেল। এমনকি যে ফিল্ডিং তার বিপদের সময় একমাত্র ইংরেজ বন্ধু হিসাবে পাশে ছিল, তার সাথেও একটা দূরত্ব তৈরি হয়ে গেল। বন্ধুত্বের যে ছোট্ট আশাটা জন্মেছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেল। উপন্যাসের একদম শেষের দৃশ্যটা এক কথায় অসাধারণ আর ভীষণ প্রতীকী। আজিজ আর ফিল্ডিং আবারও একসাথে ঘোড়ায় চড়েছে, কিন্তু মনে হচ্ছে যেন আকাশ, মাটি, প্রকৃতি নিজেই তাদের একসাথে চলতে দিচ্ছে না, তাদের পথ আলাদা করে দিচ্ছে। আর ঠিক তখনই আজিজের মুখ থেকে বেরিয়ে আসে উপন্যাসের সারমর্ম। সে ফিল্ডিংকে পরিষ্কার বলে দেয়, না, এখনও সময় আসেনি। যতক্ষণ না ভারত স্বাধীন হচ্ছে, যতক্ষণ না দুজন মানুষ সমান সমান জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছে, ততক্ষণ তাদের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব অসম্ভব। শেষ পর্যন্ত উপন্যাসটা আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যেখানে ক্ষমতা সমান নয়, যেখানে একজন শাসক আর অন্যজন শাসিত, সেখানে কি দুজনের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব বা মানবিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব? এই প্রশ্নটা শুধু ১০০ বছর আগের ভারতের জন্যই নয়, আজকের দিনের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক।